আগামী জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপের একটি খসড়া প্রস্তুতি করেছে নির্বাচন কমিশন, যা কমিশনের অনুমোদনের পর এই সপ্তাহেই প্রকাশ করা সম্ভব বলে আজ জানিয়েছেন নির্বাচন কমিশনের সচিব। এর বাইরে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারাও আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত করার কথা বারবার বলেছেন। সবকিছু ঠিকঠাক চললেও নির্বাচনের আগেই জুলাই সনদের আইনি ভিত্তির শর্ত দিয়েছে জামায়াত ও এনসিপি। একই সাথে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধানের দাবি তুলেছে জুলাই গণঅভ্যুত্থানের সামনের সারিতে থাকা নেতৃত্ব দেওয়া ছাত্রদের সংগঠন এনসিপির নেতারা। সব মিলিয়ে কোন দিকে আগামী জাতীয় সংসদ নির্বাচন? দর্শক, আজকের এখন প্রকাশে আমরা এই প্রশ্নের উত্তর খুঁজব। আমরা আলোচনার নাম দিয়েছি দাবির ফিরিস্তি। আর এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক সাবেক এমপি নীলুফার চৌধুরী মনি, আছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, এবং আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব তাহসিন রিয়াজ। আপনাদের সবাইকে স্বাগত। দর্শক, আর পুরো আয়োজনে আপনাদের সঙ্গে থাকবো আমি মাহমুদ রাকিব। আমরা একটু বুলবুল ভাই আপনার মাধ্যমে শুরু করতে চাই। আমরা যে আজকে বিষয়টি ঠিক করেছি দাবির ফিরিস্তি, হঠাৎ করে মনে হলো জামাতেরও অনেক দাবি বেড়ে গেল যখন নির্বাচনের দিকেই পুরো দেশ আমরা দেখছি রাষ্ট্র নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুতি অনেকটাই সেরেছে, বিএনপিও নির্বাচনের ট্র্যাকেই উঠে গিয়েছে। তখন আপনারা সংস্কার এবং পিআর পদ্ধতি মানতে বাধ্য করা হবে ভোটের আগে, এমন দাবি গতকাল করেছেন একটি জাতীয় সেমিনারে এই নির্বাচন ব্যবস্থা নিয়ে। এটি কি নতুন করে যুক্ত হলো এই ঐকমত্য কমিশনের বৈঠকের পর? না, আমার মনে হয় যে জামাত ইসলামী শুরু থেকেই জাতীয় নির্বাচনের জন্য আমরা পিআর পদ্ধতির ব্যাপারে গুরুত্ব দিয়ে আসছি। আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন আলোচনায়, সেমিনারে, সমাবেশে আমরা বক্তব্য দিয়ে আসছি। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনারা জানেন যে 7 দফা দাবি আদায়ের লক্ষ্যে আমরা যে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যে আমরা জাতীয় সমাবেশ করেছি, যেখানে লক্ষ লক্ষ মানুষের ঢল এসে হয়েছিল, সেদিন রাজধানী অবরুদ্ধ হয়ে গিয়েছিল। আমরা সেই সমাবেশেও আমাদের 7 দফা দাবি নিয়ে প্রচারণা 1 মাস চালিয়েছি। আবার সেখানেও আমাদের 7 দফা দাবির মধ্যে অন্যতম দাবি ছিল যে পিআর পদ্ধতির মাধ্যমে ইলেকশন হতে হবে, আমাদেরকে অবশ্যই ইলেকশনের আগে বিচার হতে হবে দৃশ্যমান পর্যায়ে। আমরা খুবই গুরুত্বের সাথে এবং জোর দিয়ে দাবি জানিয়ে আসছি যে অবশ্যই নির্বাচনের আগে সংস্কার হতে হবে। স্বাভাবিকভাবে আমরা উভয় কক্ষেই পিআরের জন্য আমরা দাবি জানিয়ে আসছি শুরু থেকেই। তা আমি যেটি বলছিলাম যে আমরা বলেছি যে সংস্কার কার্যক্রম যদি সম্পন্ন না হয় তাহলে আগামী দিনে যে জাতীয় নির্বাচন হবে সেই নির্বাচনটি আবারও ফ্যাসিবাদের নতুন একটা যাত্রা শুরু হবে। কারণ যে কারণে ফ্যাসিবাদ তৈরি হয়েছে, এই জন্য সংবিধান সংস্কার প্রয়োজন, এই জন্য আইন বিধিমালা সংস্কার প্রয়োজন, এই জন্য রাজনৈতিক দলগুলির দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন, এই জন্য প্রয়োজন হচ্ছে যে নির্বাচন ব্যবস্থাকে একটা পরিবর্তন প্রয়োজন, সংস্কার প্রয়োজন। সবগুলো সংস্কার যদি সংবিধান এবং রাষ্ট্র যদি সংস্কার না হয় তাহলে আবারও একটা যেনতেন নির্বাচন এদেশের 15.5 বছরের যে ত্যাগ এবং কোরবানি, যে জীবনদান, বিশেষ করে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের যে কোরবানি, সেই কোরবানি ব্যর্থতায় পর্যবসিত হবে। সে আশঙ্কা উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ। এগুলো কি ফেব্রুয়ারির আগে সম্ভব? হ্যাঁ, এগুলো ফেব্রুয়ারির আগেই। আমরা বারবারই বলছি যে ফেব্রুয়ারি নির্বাচনের ব্যাপারে কিন্তু আমিরি জামাতের পক্ষ থেকে সবার আগে বলা হয়েছিল যে জুনের আগে সরকারের যে নির্বাচনের গাইডলাইন, যে নির্বাচনের পথ পরিক্রমা, সেক্ষেত্রে আমিরি জামাত বলেছিলেন যে জুনের মাঝামাঝি, এপ্রিলের মাঝামাঝি অথবা ফেব্রুয়ারির মাঝামাঝি ইলেকশন করা যায়। ফেব্রুয়ারির মাঝামাঝি ইলেকশন করা যায়, সেই ব্যাপারে আমিরি জামাতের পক্ষ থেকে সবার আগেই বলা হয়েছিল। সুতরাং নির্বাচনের তারিখ নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। আমাদের বক্তব্য হচ্ছে যে তার আগে সরকার যদি আন্তরিক হন তাহলে এটি সম্ভব যে বিচারকে দৃশ্যমান পর্যায়ে নিয়ে যাওয়া, তার আগে সম্ভব যে সংস্কার করে নির্বাচনের জন্য একটা উপযুক্ত পরিবেশ তৈরি করা। আপনার কাছে আসবো, আমরা এনসিপির কথা একটু শুনে আসবো, এরপরে আমি আপনার বক্তব্য শুনবো, উত্তরটা শুনবো। তাহসিন, আপনারা ওই অনেকটা জামাত যে
দাবিগুলো করেছে এর সঙ্গে আছেন, এর মধ্যে হঠাৎ করে নতুন করে জানি কেন আপনাদের একটি সাধারণ সভা ছিল সম্প্রতি গণমাধ্যমে আমরা দেখেছি, সেই সভা থেকে এসে আপনাদের দলের সদস্য সচিব স্লোগান দিল আমার মনে আছে সংবিধান নিয়ে, যে নতুন বাংলাদেশ, তারা নতুন সংবিধান চায়। এই দাবিটি অনেকটা হঠাৎ করেই মনে হয়েছে, মানে মাঝখানে বেশ কিছুদিন ছিল না। স্লোগানটি এমন ছিল যে বাংলাদেশের সমাধান, নতুন সংবিধান, এবার চাই নির্বাচন, গণপরিষদ নির্বাচন, এবার চাই জনগণ, এমন স্লোগান দিচ্ছিলেন তিনি আপনাদের নেতাদের নিয়ে। এটি কি হঠাৎ করে আবার সামনে আসলো এই দাবিগুলো? মাঝখানে কিছুদিন শুনিনি কিন্তু এই দাবিগুলো। আমি ধন্যবাদ জানাচ্ছি, আমার সাথে দুজন বিজ্ঞ আলোচক আছেন এবং যারা আমাকে দেখছেন। দেখুন, মানে প্রথমত মানে আপনার কাছে এটা কেন নতুন মনে হচ্ছে, এটা নতুন ঠিক না, মানে মাঝখানে অনেকদিন ছিল না, মাঝখানে ছিল না ব্যাপারটা এরকম না। যেহেতু আমরা দেখেছি যে মাঝখানে সংস্কার কমিশনে একটা চলমান আলোচনা আমরা বারবার দেখেছি, সকল দলের পার্টিসিপেশন আমরা দেখেছি, ডিবেট। তো এই জিনিসগুলো যেহেতু মানে চলমান প্রক্রিয়ার মধ্যে ছিল, তো এই জায়গাটাতে হয়তো আপনার কাছে কিছুটা মনে হয়েছে যে এখানে ডিটাচমেন্ট আছে। বাট আমরা কিন্তু একদম প্রথম থেকেই, আপনি হয়তো জানবেন, প্রথম থেকেই কিন্তু আমাদের অবস্থানটা খুবই পরিষ্কার। আমরা এটা বারবার বলেছি যে নতুন বাংলাদেশ, এখন অনেকে এইভাবে করে এটাকে ফ্রেম করতে পারে যে 24 ভার্সেস 71। আমরা কিন্তু এই জায়গাটাতে খুব পরিষ্কার একটা মানে স্ট্যান্ড কিন্তু এনসিপির আছে। এনসিপি কখনোই মানে এই নতুন সংবিধান বলার মাধ্যমে এনসিপি কখনো এটা বলতে চায় নাই বা এটা বোঝাতে চায় না যে তারা কোনো ক্রমে কোনো ওয়েতে 71কে তারা কোনোভাবে মানে ডিমেইন করছে, খাটো করছে, অস্বীকার করছে, এটা বলার সুযোগ নেই। কারণ যেখান থেকে আপনার এই স্বাধীন বাংলাদেশের সূচনা, সেটাকে তো আপনি অস্বীকার করবেন না, বরং সেটাকে স্বীকার করলে খুব স্বাভাবিকভাবে, মানে আমরা যদি বলি আপনি তো খারিজির দিকে এগোলেন, সেটা করছে না। সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে মানে আপনার কাছে নতুন কেন সাউন্ড মনে হচ্ছে এই জায়গাটাতে, আসলে আমাদের কাছে মনে হচ্ছে এটা নতুন কোনো দাবি না। এখন আপনার প্রশ্ন হতে পারে এই পয়েন্টে যে দাবিটা কেন উত্থাপিত হচ্ছে। দেখুন, মানে হঠাৎ করে কেন এত জোরালো কণ্ঠে আসছে, দেখেন এটা তো খুবই স্বাভাবিক না। মানে আমি যখন সাধারণ সভা করি বা আমাদের দল যখন সাধারণ সভা করে, কেন করে? সে তার রাজনৈতিক বিশ্লেষণটা, রাজনীতির পটভূমিটা তো সে অ্যানালাইসিস করে। এটা তো অস্বাভাবিক কিছু না। সাধারণ সভার পর নতুন এজেন্ডা আসবে বা একটা এজেন্ডাকে আমি বোল্ডলি ধারণ করব কি করব না, সেই সিদ্ধান্ত সাধারণ সভা থেকেই আসবে। কাজেই আমাদের কাছে যেটি মনে হয়েছে যে যেই 24-এর গণবিপ্লব, গণ অভ্যুত্থান যেটি সংগঠিত হয়েছে, আমাদের কাছে বারবার মনে হয়েছে যে এটি যদি আমরা সত্যিকার অর্থেই এটির যে চিন্তা, এই চিন্তাটাকে সত্যিকার অর্থে যদি আমরা সমাজে প্রতিষ্ঠিত করতে চাই, একেবারে সাধারণ মানুষ যারা একেবারে অকাতরে প্রাণ দিয়েছে, যাদের কোনো দল ছিল না, মত ছিল না, পরিচয় ছিল না, যেই সাধারণ ছাত্রছাত্রীরা, একদম স্কুল কলেজের বাচ্চা ছেলেমেয়েরা, যাদের কোনো আইডিওলজিক্যাল ব্যাকগ্রাউন্ড ছিল না, তারা জামাতের ব্যাকগ্রাউন্ড থেকে আসে নাই, তারা বিএনপির ব্যাকগ্রাউন্ড থেকে, খুবই সাধারণ মানুষ। এখন এটা বলার মাধ্যমে এটা বলছি না জামাত ছিল না, বিএনপি ছিল না, দে ওয়্যার দেয়ার ডেফিনেটলি, বাট সাধারণ মানুষের কন্ট্রিবিউশন তো ছিল। জামাত বিএনপি তো 5 আগস্টের আগেও ছিল, সাধারণ মানুষ তো ছিল না। এবার দেখেন সাধারণ মানুষ কিভাবে কন্ট্রিবিউট। কাজে আমাদের কাছে মনে হয়েছে যে আপনি যদি এটাকে সিকিউর করতে চান, সত্যিকার অর্থেই সাধারণ মানুষের মতামতকে যদি আপনি প্রাধান্যতা দিতে চান, আপনার নতুন সংবিধান লাগবে। এখন আপনি এটাকে ভার্সেস করে লাভ নেই, 71 ভার্সেস 24, 72-এর সংবিধান ভার্সেস বলেছে যে রাজনৈতিক সরকার এসে জুলাই সনদ বাস্তবায়ন করবে। জি, এটা কিন্তু ঐক্যমত্য কমিশন বলেছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে সভা চলছে, দেখেন সেখানে সমস্যা কি? সেটা ঐক্যমত্য কমিশনের মতন করে মতামত দিয়েছে। রাজনৈতিক দল তার দলের দৃষ্টিভঙ্গি, আমাদের বাংলাদেশের চলমান ঘটনা প্রবাহ, বাংলাদেশের ইতিহাস এবং বাংলাদেশের ভবিষ্যতের যে অ্যাজাম্পশন, সেটাকে সামনে রেখে তো রাজনৈতিক দল সিদ্ধান্ত নেবে। ঐক্যমত্য কমিশন কোনো সিদ্ধান্ত দিলেই সেই সিদ্ধান্ত আমরা মেনে নিতে হবে, এটাকে আমরা বিউটি অফ ডেমোক্রেসি দেখি না। আমার ভিন্ন মত তো থাকতেই পারে, জামাতের বিভিন্ন পয়েন্টে ভিন্ন মত আছে, বিএনপির যেমন মত আছে। আমরা দেখেছি যখন নতুন সংবিধানের কথা বলেছিল, তারা জোরালোভাবে 72 সংবিধানের পক্ষে মতামত দিয়েছে। আপনার মনে থাকার কথা, আব্বাস ভাই খুব শক্ত শব্দ উচ্চারণ করেছিলেন 72 সংবিধানে। অথচ এটাকে কিন্তু আমরা বারবার অস্বীকার করেছি বা আমরা ভুলে গিয়েছি কিনা, এটাও তো আমাদের একটা বড় প্রশ্ন। যে এই 72 সংবিধানের যে কন্টিনিউশনটা আমরা দেখেছি, এই কন্টিনিউশন আপনাকে কতগুলো স্বৈরাচার উপহার দিয়েছে আপনি একটু অ্যানালাইসিস করে দেখেন। আমরা বারংবার কিন্তু স্বৈরাচার পেয়েছি। কেন পেয়েছি? কারণ জানেন, আপনি দরজা খোলা রাখবেন আর তারপর আপনি নিশ্চিন্তে ঘুমাবেন আর আপনি বলবেন যে আমার ঘরে চোর ঢুকবে না। এজন্য এটা আমাদের কাছে মনে হয় যে নির্বাচনের আগে বলেছেন। জি, আমি একটু বক্তব্যগুলো শুনে আসলাম, আপনাকেও শোনালাম সেগুলো, যে জামাত এবং এনসিপি কি পয়েন্টে নির্বাচনের আগে তারা দাবিগুলো যাচ্ছে। এই দাবিগুলো বিএনপি কেন চাচ্ছে না?
বিএনপি নির্বাচনটা বলছে যে এগুলো নির্বাচনের পরেও হতে পারে। ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন শুভেচ্ছা অভিনন্দন আমার সহালোচক বৃন্দকেও। বিএনপি জনগণের কল্যাণের রাজনীতি করে, বিএনপি জনগণের সঙ্গে বহুদিন সরকারে থাকার রাজনীতি করেছে, সরকারের বাইরে থাকা বিরোধী দলের রাজনীতি করেছে, এবং এখনও বিএনপি জনগণের সাথে এতটাই সংশ্লিষ্ট যে 1 ঘন্টার নোটিসে জনগণকে ওইভাবে বলতে হয় না। বিএনপির মানুষ নিজের খেয়ে ধানের শীষ এই কথাটাই বলে আসে, জয়েন করে। তাদের কিন্তু কারি কারি টাকা দিয়ে লোকজন আনতে হয় না, নিজে থেকেই অনেক লোক অটো চলে দাঁড়িয়ে যায়। আমি এই জন্যই বলছি এই কথাটা, যে কথাটা পরের, সেটা আমার আগে নিয়ে কথা বলে তো লাভ নাই। ধরেন সংস্কার অনেক দূর পর্যন্ত এগিয়েছে কিছুটা, অনেক দূর আরও এগুলো। একটা সরকার না হলে এই সংস্কার সফলতার মুখ দেখবে কিভাবে? কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে গণপরিষদ নির্বাচন সম্ভব না। যদি তাই হয় তাহলে কিভাবে এই এগুলো সংস্কারটা আপনার কিভাবে সফলতার মুখ দেখবে? যদি হা জয়যুক্ত হয়েছে 3 বার না বলে পাস যদি না করে তাহলে কিভাবে সম্ভব? তাহলে আমার কথা হচ্ছে এটা হলো ধান নাই খ্যার পাড়ানো দিয়ে, ধান দিয়ে আমার সংসার চলবে না, জীবিকা নির্বাহ করবে না। এই জায়গায় যে কথাটা বলছে যে আমাদের ছোট ভাই, যে স্বাধীন বাংলার যে সূচনা, যেটার জন্য এই যে সংবিধান চেঞ্জ করে সূচনা করতে হবে, আমি মনে করি যে এটা একদমই ঠিক না। কোনো সংবিধানে বাজে কিছু লেখা থাকে না, সংবিধান পালন করার সমস্যা আমাদের। সংবিধান সঠিকভাবে পালন না করার জন্য স্বৈরাচারের জন্ম হয়। সংবিধানে আরও যদি জিনিস থাকে, যেমন আমরা এখানে 4জনই মুসলিম, আমাদের মেন ধর্মগ্রন্থর নাম কোরআন শরীফ, এটা আমরা বলার আগে পবিত্র বলি। সারা পৃথিবীর মানুষ কি সেটা মানে? আমরা মানি, সারা পৃথিবী তো মানে না। তার মানে কি এটার জন্য কোরআন শরীফ, পবিত্র কোরআন শরীফের দায় আছে? দায়টা হচ্ছে যারা মানে না, এবং তাদেরও যুক্তি আছে যে সে তো এটাকে মন থেকে নেয় না, সে তো এই ধর্মের মানুষ না। সো দ্যাট যে মানলো না সংবিধান, প্রবলেমটা তার। এইখানে সংবিধানে আমি নারী, তারা পুরুষ, মানে প্রবেশ দ্বারটাই খোলা রাখতে চায় না। আমি বলছি এটা হচ্ছে মাথা ব্যথার জন্য মাথা কেটে ফেললে মানুষটা তো বাঁচবে না। আমি ওই কথা বলতে চাচ্ছি। এইখানে বিচার মানি তাল গাছটা আমার, এই কথাটা আমাদের ছোট ভাইরা বলে। এই জায়গাটায় আমি বলতে চাই যে সংবিধান অতীতে যে ঘটনাগুলো ঘটেছে আপনার এনভায়রনমেন্টের অনুযায়ী সংবিধানের সংশোধনী এসেছে। সরকার কখনো নিজের প্রয়োজনে নিজের পক্ষে রাখার জন্য কিছু সংশোধনী করেছে, সেটা আবার আরেকটা সরকার আসার পরে ওই সংশোধনী বাতিল হয়ে আবার আরেকটা সংশোধনী হয়েছে। এখানেও হয়তো কোনোটায় যদি আমাদের সমস্যা থেকে থাকে সেখানে সংশোধনী আসতে পারে, কিন্তু আমি মাথা ব্যথার জন্য মাথা কেটে ফেলে দেওয়ার লোক না। আমি 72-এর সংবিধানের মধ্যে এমন কিছু নয়, আর 72-এর সংবিধান মানে মুজিববাদ না। 72-এর সংবিধান বাংলাদেশের এবং বিশ্বের বিভিন্ন নামি দামি দেশগুলোকে ফলো করে, সবাই তো ফলোই করে, সবাই তো, কেউ তো নিজে নিজে রচনা করে না। কোন দেশে কোনটা ভালো কাজ করছে সেটা ধরে নিয়ে কিন্তু কাজ করছে। আমার কথা হচ্ছে পাপকে ঘৃণা করো, পাপীকে না। কেউ যদি অন্যায় করে থাকে তার শাস্তি হোক, কিন্তু এইখানে যে দলিলটা আছে সংবিধান পুরোপুরি রাখার পক্ষে আমি, যেইখানে সমস্যা ছাড়া তো আমি সংশোধনের পক্ষে না। সেখানে সংশোধনের জন্য আপনি অফার দিতে পারেন, সেটা নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলতে পারে রাজনীতিবিদদের মধ্যে, বিভিন্ন দলের মধ্যে, কিন্তু সংবিধান পুরাই ছুঁড়ে ফেলে দিবে এই স্পর্ধা, আমি এটাকে স্পর্ধা মনে করি। পুরো ছুঁড়ে ফেলে দিতে চান নাকি সংশোধন? এটা তাদের এক সময়ের কথা ছিল, এরকম মঞ্চে মাইকে বক্তৃতায় আমরা শুনেছি নতুন সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া। সংবিধান একটা পবিত্র জিনিস। আমি যদি আমার দেশের নাগরিক হই, এই দেশ যদি আমার মা হয়, তাহলে এই সংবিধানটা আমার অস্তিত্ব, আমার অস্তিত্বটাকে আমি ছুঁড়ে ফেলে দিতে রাজি না। দেখেন, এটা একটা টার্মিনোলজিক্যাল ডিবেট। দেখেন কেমন, আমরা কিন্তু বারবার বলেছি, মানে দেখেন আপনি ঠিক কোনটার সাথে ভাইস ভার্সা করছেন বা কোনটাকে কোনটার মুখোমুখি করছেন। আচ্ছা, আপনি কি পৃথিবীর ইতিহাসের দিকে যদি তাকান, বিভিন্ন দেশগুলোর দিকে তাকান, আপনি কি সংবিধানের পরিবর্তন দেখেন নাই? মালয়েশিয়ায় 20তম সংবিধান এখন চলছে, গণপরিষদ হয়েছে, এবং অসংখ্য দেশ আপনার প্রয়োজনে সংবিধান পরিবর্তন করেছে। মানে আমরা এমনভাবে পুরো জিনিসটাকে ব্রিফ করি বা সামনে রাখি যে সংবিধান, 72-এর সংবিধান হচ্ছে বাংলাদেশের জন্য কোরআন শরীফ। আমি যদি এটা বলি, আমি একটু শেষ করি আপা, 72-এর সংবিধানকে আমরা প্লেস করার চেষ্টা করি যেটা একটা এমন একটা ব্যাপার, এটা বোধহয় ঐশী কোনো ব্যাপার, যে এটাকে হাত দিলেই আমাদের বাঙালি তত্ত্ব মানে আমি এইখানে একটু ডিফার করতে চাই। আমি একটু শেষ করি, জাস্ট লাস্ট লাইনটা বলি। মানে এমন ভাবে আমরা এটাকে দেখার চেষ্টা করি। আচ্ছা, সংবিধান যদি পরিবর্তন হয়,
এটা রাকিব ভাই আপনার সুবিধার জন্যই তো হইতে হবে, আমার সুবিধার জন্যই তো হইতে হবে, আমার দেশের মানুষের সুবিধার জন্যই তো হবে। আর একটা ব্যাপার বলি, ধরেন এনসিপি বললো সংবিধানের 2, 3, 4, 5, 6 কেটে দেন, এনসিপি বললেই কি এটা হয়ে যাবে? অথবা বিএনপি বললো 5, 6, 7, 8, 9, 10 কেটে দেন, বিএনপি বললেই কি হয়ে যাবে? সংবিধান যখন নতুন করে লেখা হয়, এটাকে ফাইনালাইজ করা, এটাকে ভেটিং করা, এটাকে রিকগনাইজ করা, এটাকে রাষ্ট্রের জন্য দলিল হিসাবে আপনার ফিক্স করা, এটার প্রসেস কি? এটার প্রসেস গণভোট। আপনি নতুন সংবিধানকে ভয় পাচ্ছেন কেন? ভয় পাওয়ার তো কারণ নাই। যদি নতুন সংবিধানে কোনো প্রবলেম থাকে, মানুষ গণভোট দিয়ে এটাকে ছুড়ে ফেলে দিবে। আপনার আমার তো কষ্টের কিছু না। এখন দেখেন 72-এর সংবিধান, আমি যদি এটাকে একেবারে একটা দালিলিক একটা জায়গা থেকে, ঐশী কোনো জায়গা থেকে আমি বিবেচনা করতে চাই, এটা বাংলাদেশে, তাহলে তো আপনার প্রয়োজনে আপনি বাংলাদেশে আর কোনোদিন সংবিধান পরিবর্তন করবেন না। এই যে কন্টিনিউশনটা রেখে দিচ্ছেন, সংশোধনের পক্ষে। এখন দেখেন আমি আরেকটা কথা বলি রাকিব ভাই, ধরে নেই আপা আছেন, আপা অনেক সৎ, ধরে নিচ্ছি আপা অনেক সৎ, কালকে যে ভদ্রলোক আসবেন সংসদে বসবেন, যেভাবে করে হাসিনা সংবিধান সংশোধন করেছেন না, তাহলে সেই ভদ্রলোক, ভদ্র মহিলা, সে তার মতন করে এই সংবিধান সংশোধন করবে না, এটার গ্যারান্টি আপনি আমাকে দিতে পারেন? গ্যারান্টি আছে আপা? এটা তো আপা দিচ্ছে। আমি এই গ্যারান্টির আগে আমি আরেকটা কথা বলতে চাই। সংবিধানে তো লেখা আছে যে বন্দুকের নাল্লা দিয়ে ক্ষমতা নিলে তার কি শাস্তি হয়, তার শাস্তি মৃত্যুদণ্ড। এটা কি অতীতে হয়েছে? বন্দুকের নল দিয়ে কি এই দেশের ক্ষমতা আসে নাই? সংবিধান না মানা হচ্ছে সমস্যা। ব্রিটেনের সংবিধান 1000 বছরের অলিখিত সংবিধান, প্রথাগত সংবিধান, সেটা যদি চলতে পারে, মালয়েশিয়ার কথাটা এখানে ব্রিটেনের চেয়ে, আমরা কিন্তু একসময় কলোনিয়াই ছিলাম, সারা বিশ্ব কিন্তু ওই সংবিধানটাকে ফলো করেছে, এবং এখনো কিন্তু বাংলাদেশের অনেক কিছু 144 ধারা, তারপরে এই যে অ্যারেস্ট করার, এগুলা কিন্তু এখনো ওই সংবিধান। এই যে বড় বলছে যে মানে মানুষ চায় নাকি চায় না, এটা গণভোট হয়ে যাক, আমার কথা হচ্ছে এখানে গণভোটের জন্য যদি হয়ে থাকে, তাহলে তো আমি এখানে সংখ্যাগরিষ্ঠ, আমি যে দল সাপোর্ট করি, আমি যে দল ধারণ করি, সেই দল, তার অভিজ্ঞতা আছে রাষ্ট্র পরিচালনার, সেই দলের যে মানুষগুলো একটা থানায় আছে, অনেক দলের সমস্ত বাংলাদেশে নাই। সো আমি তো নিজেই এখানে প্রতিনিধিত্ব করছি, আমি আমার প্রতিনিধিত্ব থেকে বলছি, যদি এটাই হয় যে সংখ্যাগরিষ্ঠ, যদি গণতন্ত্র কি বলে, সংখ্যাগরিষ্ঠের কথা বলে, তাহলে এইখানে ভোটাভুটি হয়ে যাক। দলগুলোর মধ্যে যেগুলোর সনদ আছে, রেজিস্ট্রি আছে, যে দলগুলোর, তাদের একটা ভোটাভুটি হয়ে যাক, তারা বলুক কয়টা দল চায় আর কয়টা দল চায় না, সেটাও আমরা একটু দেখি। জনগণের ভোট নিতে সমস্যা কোথায়? এমন নয় যে কালকে যে যাদের কালকে উদ্ভব হলো তারা একটা কথা বললে চিন্তা করবো, এটা তো হতে পারে। সমাধান কি হবে? ভোটের তো সময় বেশি দিন নাই আর। না, আমার মনে হয় যেটা আমাদের ছোট ভাই তাহসান বলতে চেয়েছে, তার কথার তো যুক্তি আছে, যে আমার দলের অবস্থান হচ্ছে যে আমরা সংবিধান সংস্কার চাই। আমরা গণপরিষদ নির্বাচনের কথা আমরা বলি নাই, কিন্তু গণপরিষদ নির্বাচনের কথা, গণপরিষদ নির্বাচনের কথা যেটা এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছে, এটার যুক্তি আছে। যুক্তি হচ্ছে, আমি যদি ব্যক্তিগতভাবে বলি, যে তারা যেটি বলতে চায়, গতকালকে আমাদের সেমিনারে গিয়ে আক্তার যে কথাটা বলেছে, যে আওয়ামী লীগ তার নিজের প্রয়োজনে যেভাবে সংবিধানকে কাটছাট করতে করতে এমন একটা জায়গায় নিয়ে গিয়েছে, যাতে করে এখন সংবিধানটিকে আসলে এই অবস্থায় সংস্কার করার কিছু নেই, এটাকে পরিবর্তন করতে হবে, এবং বর্তমান অবস্থার প্রেক্ষিতে জন আকাঙ্ক্ষা পূরণের জন্য তার কথার থিম হচ্ছে এটা, যেটা গণপরিষদ নির্বাচন দিতে হবে এবং এর মাধ্যমে নতুন করে সংবিধান করতে হবে। এটা তাদের বক্তব্য। আমি মনে করি যে ব্যক্তিগতভাবে তাদের বক্তব্যের যৌক্তিকতা আছে। সংবিধানকে তো আওয়ামী লীগ তাদের দলীয় প্রয়োজনে কাজে লাগিয়েছে। যদি আপা এটা বলেন সংবিধান, 72-এর সংবিধান নিয়ে প্রশ্ন যতটুকু, তার চাইতে বেশি প্রশ্ন হচ্ছে রাজনৈতিক দলগুলো তাদের প্রয়োজন পূরণের জন্য, দলীয় স্বার্থ পূরণের জন্য, এবং দলকে ফ্যাসিস্ট হিসাবে গড়ে তোলার জন্য, 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার জন্য, যারা যখন ক্ষমতায় এসেছে নিজেদের পছন্দ মতো করে সংবিধান সংশোধন করেছে। না, কিন্তু 41 সাল পর্যন্ত সংবিধানের আলোকে থাকার কিন্তু সুযোগ ছিল না। আমি এখানে একটা লাইন বলতে চাই, আমি একটা লাইন যোগ করতে চাই। যদি সংবিধান চেঞ্জের প্রশ্ন আসে, আমার মনে হয় এই ডিবেটটা প্রত্যেকটা ধরে ধরে একদম কোন কোন ধারা
ধরে ধরে এটা কেন থাকবে না আর এটা কেন থাকবে, এই ধরে ধরে আমরা হিসাব করলেই তো হয়। তাই এত চিন্তা না করে আমরা যদি ধারায় যাই, যেটা যেটা সমস্যা হবে, সব দলের মিলে সমস্যা হবে, সেটা সেটা নিয়ে চিন্তা করা যাক। তাহলে আগেই আমি কেন প্রথমেই বলবো যে না এটা আওয়ামী লীগ টাচ করেছে, আমার এটা টাচ করা যাবে না। আওয়ামী লীগ তাহলে যে চেয়ারে বসেছে সেই চেয়ারে সরকারও বসতেছে, তাই না? তা ওই চেয়ারটার কি ব্যাপারে কিন্তু কেউ কিছু বলে না। সংবিধানটা বলে কিসের জন্য? এখানে অনেকগুলো কাহিনী আছে। এখানে স্বাধীনতা, প্রথম স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা যারা বলে তারাই ওই ফ্রান্সের মতো ওই হিসাবটা করতে চায়। আমরা তো এটা চাই না, আমরা তো এটা স্বাধীনতা চাই। আমার কথা শেষ হয়নি অবশ্য, ছোট্ট করেই আমি যেটি বলছি যে আপা যেটি বলেছেন যে বড় দল হিসাবে তা আমরা তো আমাদের জায়গা থেকে জনগণের প্রতিনিধিত্ব করছি। যদি জনগণের প্রতিনিধিত্ব বিএনপি করে থাকেন তাহলে তো জনগণের সমর্থন পক্ষে আছে কি না আছে সেই জন্য একটা গণভোট হয়ে যেতে পারে, সেটা কি ভয় পাওয়ার তো কোনো কারণ নেই। কিন্তু আমরা দেখছি যে বিএনপি গণভোটকে ভয় করছে, এইটা সঠিক না। এক, দুই নম্বর হচ্ছে যে 15 বছরে 15.5 বছরে বাংলাদেশে কোনো নির্বাচন হয়নি। 35 ইয়ার্স ওল্ড যারা 35 বছর বয়স তারা এই 15 বছরে 20 বছরে তারা ভোট দেয়নি। সুতরাং আগামী দিনে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হলে আসলে নির্ধারিত হবে যে কোন দল বড় কোন দল ছোট, কার পক্ষে কতটা সমর্থন আছে বা নাই। থার্ড হচ্ছে যে এনসিপি নতুন দল, আমি তাদের পক্ষে এই জন্য বলছি না, তবে তাদেরকে আমাদের সম্মান করা উচিত। ছোট্ট দল হলো তাদের নেতৃত্বেই নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। আমি যেটি জানতে চাচ্ছিলাম যে আমরা প্রথম স্বাধীনতা বা দ্বিতীয় স্বাধীনতা নিয়ে কথা বলছিলাম, সম্প্রতি আমরা দেখেছি কিছু কথাই আসছে, সেখানে একটি ভোট ঠিক না, আসন ভাগাভাগি চলছে, এমন কিছু সংবাদও এসছে। যদিও আপনারা প্রতিবাদ লিপিও দিয়েছেন, আমরা সেটা নিয়ে দেখেছি। কিন্তু আসলে কি ভিতরে ভিতরে এই যে তিনটি দল আপনারা বসে আছেন, বিএনপি, জামাত, এনসিপি, কোনো কি ভিতরে ভিতরে ভাগাভাগি হচ্ছে? আবারও কি জনগণ সেই মানে জনগণকে বোকা বানাবেন কিনা আপনারা ভাগাভাগির মধ্য দিয়ে? জি, আপনাকে ধন্যবাদ। আমার মনে হয় যে এটা তো কোন সাধারণ একটা ইকুয়েশন হিসাব করলে বোঝা যায় যে আগামী দিনের নির্বাচনে বিএনপি এবং জামাতের মধ্যে আসন ভাগাভাগির মতো কোনো আলোচনা হয় নাই। এটা তো পরিষ্কার। কারণ হচ্ছে এখন আগামী দিন নির্বাচনে জামাত ইসলামী সারা দেশে 300টি আসনের জন্য প্রার্থী ইতিমধ্যে নির্ধারণ করেছে। বিএনপি নিজের অবস্থান থেকেই তারা তাদের প্রস্তুতি গ্রহণ করছে। এটা কোন কারণে পত্রিকা এই ধরনের একটা নিউজ করলো সেই বিষয়ে জামাত ইসলামের পক্ষ থেকে আমরা প্রতিবাদ দিয়েছি। আমাদের সাথে আসন নিয়ে কোনো আলোচনা বিএনপির সাথে আমাদের নেই। আমরা দীর্ঘদিন একসাথে ছিলাম, আমরা সবাই ঐক্যবদ্ধভাবেই দেশ গড়তে চাই। আমাদের সাথে পারস্পরিক রিলেশন যেটি পলিটিক্যাল কালচারালি যেটি আমাদের সম্পর্ক হওয়া উচিত সেটি আমাদের সাথে আছে। আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে দেশের উন্নয়ন এবং কল্যাণের জন্য কাজ করছি। বাট ওই নিউজটা অসত্য এবং মিথ্যা, সেই নিউজটার প্রতিবাদ। সেখানে আজকে আমরা যেখান থেকে শুরু করেছিলাম যে আজকে নির্বাচন কমিশন বলেছে যে এই সপ্তাহের মধ্যে নির্বাচনের রোডম্যাপ তারা ঘোষণা সম্ভবত করবে, এটির জন্য জামাত প্রস্তুত কিনা? জি, আমার মনে হয় যে আমরা তো বলেছি যে মধ্য ফেব্রুয়ারিতে ইলেকশনের ব্যাপারে নির্বাচন কমিশন এবং সরকার যেটি বলেছে সেটিকে আমরা স্বাগত জানিয়েছি। আমরা বলেছি শর্ত হিসাবে যে এই নির্বাচনের পূর্বে অবশ্যই বিচার হতে হবে দৃশ্যমান। আমরা বলেছি অবশ্যই সংস্কার হতে হবে। আমাদের খুবই দাবি যেটি আমরা বলে আসছি যে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে। আমরা এটা বলে আসছি। যদি জুলাই নির্বাচনের আগে দিতে হবে, নির্বাচন অবশ্যই নির্বাচনের আগে, কারণ জুলাই সনদের আইনি ভিত্তি কে দেবে? এই সরকার যে মানে উইল অফ দি পিপল, জনগণের যে অভিব্যক্তির প্রেক্ষিতে এই সরকার বর্তমানে ক্ষমতায় আছে, এই সরকারকেই জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে। আইনি ভিত্তি দেওয়ার জন্য 3টা গুরুত্বপূর্ণ পন্থা রয়েছে। তার মধ্যে একটা পন্থা হচ্ছে যে প্রেসিডেন্সিয়াল, যেটা অর্থাৎ যেটা রাষ্ট্রপতির পক্ষ থেকে প্রক্লেমেশন, যেটা প্রেসিডেন্সিয়াল প্রক্লেমেশন। আর দ্বিতীয় পন্থা হচ্ছে যে রেফারেন্ডাম, আমরা গণভোট। আমরা বলেছি যে অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে, সাংবিধানিক ভিত্তি দিতে হবে এবং এই জন্য এটা একটু থামা। এই যে গণভোট নিয়ে আমরা আলোচনা আগেও করলাম প্রথম দিকেও, এই মুহূর্তে বাংলাদেশের যে অবস্থা, বাংলাদেশের রাজনৈতিক অবস্থা, একটি গণভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকার, এই মানে গণভোট দেওয়ার মতো কি পরিবেশ পরিস্থিতি আছে বাংলাদেশ? আপনার কাছে কি মনে হয় আসলে? যদি একটি
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যদি গণভোট করতে না পারে, সেই সরকার জাতীয় নির্বাচন কিভাবে করার স্বপ্ন দেখে? আমি আপনার কাছ থেকে উত্তর জানতে চাই। দেখেন, গণভোটটা তো করতে হয় সংসদের সে নিয়ে। সংসদ যে দেশে নাই, সে দেশে একটা অনির্বাচিত সরকার কিভাবে আপনার গণভোটের পরিবেশ সৃষ্টি করতে পারবে বা হুকুম জারি করতে পারবে, এটা তো একটা অন্তর্বর্তীকালীন সরকারের এই রাইটস। এই সংবিধানে কি অন্তর্বর্তী সরকার ছিল? যেমন আপনি ধরেন, হ্যাঁ, অনেক কিছুই ছিল না, কিন্তু তার কিছুটা আদল ছিল। যেমন তত্ত্বাবধায়কের রায়টা হয়েছে, সেই রায়টা কিন্তু তত্ত্বাবধায়ক আছে। এখন আপনি নামটা হয়তো চেঞ্জ করেছেন। আবার তত্ত্বাবধায়ক যদি বলেন, তাহলে আপনার ওই যে 90 দিন চলে গেছে, এখন কিন্তু এই সরকার কিন্তু অনেকটাই ইলিগ্যাল। আপনি যদি 106 ধারায় যদি আপনি যান, তাহলে ইলিগ্যাল। তো সেইখানে আপনি একটা সরকার বসে আছে, সেই ইলিগ্যালিটি নিয়ে, জানি না ফিউচারে এটা নিয়ে কি হবে। বাট আপনি তো আইনও খুঁজেন, আবার বেআইনি কাজও করেন, দুইটা তো হতে পারে না। আপনি রাষ্ট্রপতিকে উৎখাত করতে চান, রাষ্ট্রপতি উৎখাত কিভাবে হবে? সংসদ নাই যে আপনি ইমপিচমেন্ট করবেন, আপনি স্পিকার নাই যে আপনার রাষ্ট্রপতির বদলে ওইখানে সে কোনো ল জারি করতে পারে। আপনার এরা সবাই পালিয়েছে, তো সেইখানে একজন রাষ্ট্রপতি, আপনি সেই রাষ্ট্রপতির হাতে শপথ নিয়েছেন। আপনি যদি বিপ্লবী সরকার হতেন, আপনি যদি কোনো শহীদের বাবা মায়ের হাত ধরে যদি আপনি শপথ নিতেন, আপনি যদি শহীদ মিনারে শপথ নিতেন, আপনি যদি বিশ্ববিদ্যালয় অপরাজয় বাংলায় পাদদেশে শপথ নিতেন, কিংবা আপনি যদি সাভারের স্মৃতিসৌধে শপথ নিতেন, কিংবা আপনি যদি রায়ের বাজারের বদ্ধভূমিতে শপথ নিতেন, অথবা মিরপুরের আপনার সে শপথ নিতেন, তাহলে একটা কথা ছিল। আপনি তো শপথ নিয়েছেন ওই আপনার রাষ্ট্রপ্রধানের কাছে, যিনি রাষ্ট্রপতি। হ্যাঁ, তাহলে আপনি তাকে আবার আপনি এখানে উৎখাত করতে চাইবেন, এটা তো এখন হবে না। কারণ আপনি বিচার মানবেন, আবারও বলছি তাল গাছটাও নিবেন, দুইটা তো হতে পারে না। আপনি গণপরিষদের ভোট নিবেন, কে আপনার এই ভোটটা দিবে? এই ভোট দেওয়ার অধিকার কার আছে? সংসদের বাইরে কেউ হতে পারে। দেখি কি বলে ওরা। দেখেন, এটা থেকে শুনে নিতে পারেন, সমস্যা নেই। না, বলেন, আমরা যাব। ঠিক আছে, এই লাইনটা শেষ করি। বুলবুল ভাইয়ের বনসাই প্রজাতির নাম হচ্ছে এনসিপি। তা বুলবুল ভাই যা বলবে এনসিপি তাই বলবে। আচ্ছা, শুনি। না, ঠিক আছে। মানে আপা, আসলে আমি জানি না আপা এটা আদর করে বলেন কিনা, একটু বেশি আদর করে বলেন কিনা। দেখেন, এই যে বড় দল ছোট দলের যে বিতর্কটা, হ্যাঁ, এটা হচ্ছে কি, এটাকে আমরা বলি হচ্ছে ওভার কনফিডেন্স। আপনি সবসময় ওভার কনফিডেন্স ওয়ার্ক করে না, কিন্তু কখনো কখনো ওভার কনফিডেন্স বাংলাদেশের জনগণের মধ্যে কিন্তু এই টেন্ডেন্সি আছে। এবং আপনি দেখবেন বেশ কিছু প্রিভিয়াস জরিপগুলোর দিকে আপনি যদি তাকাবেন, বাংলাদেশের সুইপিং ভোটার কিন্তু এখন অনেক। সেকেন্ড অফ অল বাংলাদেশে একটা বড় সংখ্যক ভোটার যারা ইয়াং জেনারেশন, যারা এই যে পুরাতন ধারার যে সিস্টেমেটিক পলিটিক্স, হ্যাঁ, ওই লোক জড়ো করার মধ্যে বীরত্ব দেখানোর যে পলিটিক্স, অসংখ্য লোক হইলেই সেই দল অনেক বড়, এই যে টেন্ডেন্সির যে পলিটিক্স, এই টেন্ডেন্সি পলিটিক্সকে হেট করে, শুধু মানে অপছন্দ তো করে, খুব তীব্রভাবে অপছন্দ করে। কাজেই আমার কাছে যেটা মনে হয় যে পলিটিক্সে এখন আর কোয়ান্টিটির খেলা কিন্তু কমে গেছে, মানে পলিটিক্সে এখন শুরু হয়েছে কোয়ালিটির খেলা। আপনি খেয়াল করে দেখেন, অসংখ্য মানুষ দুদু ভাইকে অপছন্দ করে, সরি আমি নাম নিয়ে বললে, ওনাকে সম্মান করি আমি যথেষ্ট, কিন্তু তারেক রহমানকে কেন পছন্দ করে? বিকজ অফ হিজ ওয়ে অফ অ্যাড্রেস। উনি জানেন তারুণ্যের ভাবনাটা কেমন, কোন কথা বললে তরুণ খাবে। কিন্তু যারা বলে যে ভাষায় টাষায় দিব ছোট দল, তাদেরকে কিন্তু মানুষ প্রত্যাখ্যান করে। আবার এদেরকে থামাইতে গিয়ে তারেক রহমানকে চিঠি লিখতে হয় যে এই ধরনের কথা বইল না, কারণ তারেক রহমান বুঝতেছে যে এই ধরনের কথার মাধ্যমে তাদের ভোট কমতেছে। কাজেই মানে আমার সহ আলোচক আমি যথেষ্ট শ্রদ্ধা করি, তিনি যদি এই কথাগুলো তারা যদি বলেন, আমরা তো খুব ছোট, আমরা ছোটই নিজেদেরকে বলতে স্বাচ্ছন্দ্য করি, আমরা বড় বলতে স্বাচ্ছন্দ্য করি না। কারণ আমাদের কাছে মনে হয় যে আমরা যেহেতু রাজনীতি করতে নামছি, আমরা যত নত হব আমরা তত উন্নত হব, এটা আমাদের বিশ্বাস। আমাদেরকে মানুষ বলবে বড়, আমরা নিজেরা নিজেদেরকে বড় দেখি না, কিন্তু সেটা আপনি দেখেন না পলিটিক্যাল স্পেসের বক্তব্য, সেটার কন্ট্রাডিকশন, সেটার কাউন্টার, সেটার একটা ডিফারেন্ট ফিলোসফি আছে, সেটা হয়তো ভিন্ন কারণে আপনি দেখেন না, তবে আমাদের ফিলোসফিটা হচ্ছে এটা। কাজেই দেখেন, আমাদের একটা ছোট্ট পরামর্শ থাকবে ছোট জায়গা থেকে, নিজেকে বড় বললেন না, জনগণ ভোট দিবে, জনগণ কি স্পেস দেন, জনগণ আপনাদেরকে ভোট দিয়ে বলুক আপনারা বড়, এটা একটা প্রথম কথা। সেকেন্ড কথা, দেখেন কারা ভোট দিবে আপনি জিজ্ঞেস করছেন, দেখেন এই এত জটিলতার কিছু নাই, এত জটিলতার আসলেই কিছু নাই। আপনি গণভোট মানে এত প্রক্রিয়ার মধ্যে কেন ফেলতেছেন? আপনি একটা নতুন সংবিধান তৈরি করে আপনি মানে যে নতুন সরকার আসবে তা তুলে দিতেই পারেন। এই যে প্রক্রিয়ার মধ্যে যখন আপনি ফেলবেন, এটা জটিল হবে। আপনি বলছেন কি, দেখেন টার্মটা দেখেন, এটাকে আমরা বলি কি, বারবার আমরা বলার চেষ্টা করছি, ঠিক বলি আমরা লজিক্যাল ফ্যালাসি, কটু যুক্তি। দেখেন খেয়াল করে, এই সরকার এতদিন ছিল
ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের আইনি ভিত্তি আছে, ডেফিনেটলি আছে। তারা কোর্ট থেকে রেফারেন্স নিয়েই তো তারা এখানে আছে। এখন এই সরকারটা পিপলস লয়ের রিপ্রেজেন্টেটিভ, এই সরকারটা গণঅভ্যুত্থানের পরবর্তী সরকার। আমি এখন পর্যন্ত এমন কিছু বলিনি যেটা আপনি, আমি বা আমরা এখানে যারা আছি আমরা অবিশ্বাস করি, সবাই এটা বিশ্বাস করি। কিন্তু আমরা মাঝে মাঝে বলতে গিয়ে এই সরকারকে অনির্বাচিত সরকার বলি। কেন বলি জানেন? কারণ এই সরকারকে অনির্বাচিত বললে যে সুবিধাগুলো পাওয়া যায়, এই সরকারকে অন্তর্বর্তীকালীন সরকার বললে বা গণঅভ্যুত্থানের সরকার বললে সেই সুবিধাটুকু পাওয়া যায় না। আপনি যখন, শেষ করি রাকিব ভাই, আপনি যখন এই সরকারকে বলবেন যে এই সরকার জনগণের অভিপ্রায়ের সরকার, তখন এই সরকারের দায়িত্ব অনেক বেড়ে যায়। এই সরকারকে যখন আপনি বলবেন তত্ত্বাবধায়ক সরকার, এই সরকারের দায়িত্ব অনেক কমে যায়। এই সরকারের দায়িত্ব তখন কি থাকে? আপনার জন্য 3 মাসে একটা ভোট আয়োজন করবে, ওই ভোটে ফাটাফাটি হবে, ঘুন্ডা নিয়ে 20টা মানুষ যাবে, ভোট দখল করবে, ভোট শেষ হয়ে যাবে। এই সরকারের দায়িত্বটা এটা না আমাদেরকে বুঝতে হবে। আবু সাইদরা রক্ত ঝরায়া এই সরকারকে এই দায়িত্বটা দেয় নাই। আবু সাইদরা রক্ত ঝরায়া ইভেনচুয়ালি আপা একটা জায়গায় বলতেছিল না যে আমরা যদি ভোট হয়, আপার বিশ্বাস যে আপারাই এই ভোটে জিতবে সংবিধান গণভোট নিয়ে। আমি চ্যালেঞ্জ করে বলি, আজকে যদি ভোট হয়, বিএনপির মানুষরাই এই সংবিধান সংশোধন না, এই সংবিধান বাতিল করে নতুন সংবিধানের পক্ষে ভোট দিবে। কারণ বিএনপির আপামর জনতা, রুট লেভেলের একেবারে কুড়িগ্রামের, একেবারে বরিশালের যে জনগণ, তারা সাফার করছে এই সংবিধান দিয়ে। তারা 16 বছর এই সংবিধান দিয়ে মাইর খাইছে, তারা 16 বছর এই সংবিধান দিয়ে জেলে গেছে, তারা 16 বছর এই সংবিধান দিয়ে আয়না ঘরে গেছে। কারণ তারা জানে যে এই সংবিধানের লিমিটেশনটা কই। একটু জিজ্ঞেস করি, মাইর খাইছে, জেলে তো আপনারাও গেছে? হ্যাঁ গেছি, নেতারাও তো গেছে। আমরা তো বলতেছি হ্যাঁ নেতারা গেছে, সমস্যা নাই তো। দেখেন এখন তাইলে আপনাকে বুঝতে হবে যে নেতারা কেন তাহলে শর্টকাট খুঁজতেছে। নেতারা শর্টকাট খুঁজতেছে, নেতাদের এখন অভিপ্রায়ের জায়গাটা আপনি দেখেন। আমি আরেকটা আপনাকে এই প্রশ্নের বিপরীতে আরেকটা প্রশ্ন করি। রুহুল কবির রিজভী ভাই ইমিডিয়েটলি গণঅভ্যুত্থানের জাস্ট পরদিন কি বলছিল? আমার মনে নেই, আপনার মনে থাকা উচিত। তিনি বলছিলেন এই সোনামণিরা, এই ছোট ভাইরা আমাদেরকে জেল থেকে মুক্তি করছে, কান্না করে করে বলতেছিল। এই প্রত্যেকেই বলেছে, এই রুহুল কবির রিজভী ভাই বিএনপি জামাতের সবাই বলেছে। এই রুহুল কবির রিজভী ভাই এখন কি বলতেছে বুঝতে হবে আপনাকে। কারণ কি জানেন? কারণ হচ্ছে টাইম যত যাচ্ছে আমরা তো দেখতেছি যে সামনে ক্ষমতা আর ক্ষমতা, কাজেই সেটা আপনাকে সংকীর্ণতার মধ্যে নিয়ে যাচ্ছে। আমরা বিশ্বাস করতে চাই, লাস্ট কথাটা বলি, আমরা বিশ্বাস করতে চাই বিএনপির টপ অর্ডার এভাবে করে এত সংকীর্ণতার মধ্যে দিয়ে নিজেদেরকে নিয়ে যাবে না। যেই সংকীর্ণতা তাদেরকে এমন একটা রাস্তায় নিয়ে যাবে, সেই যে রাস্তার অনেকক্ষণ বলেছি। একটু আপনাকে থামে, আমি একটু বলুন ভাই, আপনি গণভোট নিয়ে কি বলতে চেয়েছিলেন? হ্যাঁ, আমি বলছি যে গণভোট যদি অন্তর্বর্তীকালীন সরকার গণভোট করতে না পারেন, এটার জন্য কয়দিন সময় লাগবে? এটা না পারার তো কোনো কারণ নেই। গণভোট যা আমরা এই সংস্কার করবে, এর আয়োজন করা এই সরকারের জন্য কোনো কঠিন ব্যাপার নয় যদি আন্তরিক হয়। আরেকটি কথা হচ্ছে যে জুলাই গণঅভ্যুত্থানকে একটা আইনি ভিত্তি আরেকটি সরকারের হাতে দেওয়ার প্রশ্নই আসে না। কারণ জনগণের অভিপ্রায় যেই হোক, আমরা হোক অথবা অন্য কেউ, কারো হাতে দেওয়া উচিত না। কারণ হচ্ছে এটা হচ্ছে জনগণের অভিপ্রায়ের সরকার। তাদেরই দায়িত্ব হচ্ছে তারা এই জুলাই সনদ, যেটা সংস্কারের, রাষ্ট্র এবং সংবিধানের সংস্কার, পরিপূর্ণরূপে সেখানে তুলে ধরা হবে। সকল রাজনৈতিক দল এখানে ঐক্যমত পোষণ করবেন এবং এটার আইনি ভিত্তির জন্য গণভোট দেবেন, অথবা প্রক্লেমেশন অফ প্রেসিডেন্সিয়াল প্রক্লেমেশনের মাধ্যমে এটা নিশ্চিত করবেন। এবং এইটি যদি না করা হয়, প্রবলেম কোথায়? আজকে ঘোষণাপত্রে গভর্নমেন্ট বলেছেন, এটা কোন কারণে ওনারা বললেন আমি জানি না, নিজের পায়ে কোড়াল মেরেছেন ওনারা, যে আগামী দিনে যে নির্বাচিত সরকার আসবে। আমরা বলছি জুলাই সনদকে আইনগত ভিত্তি দিতে হবে এবং সেই সনদের ভিত্তিতে আগামী নির্বাচন হতে হবে। এখন আগামী নির্বাচনের জন্য কোনো সংস্কার কার্যক্রম হবে না, হবে না, নির্বাচন হবে। সেই নির্বাচনটা কি সুষ্ঠু হবে, গ্রহণযোগ্য হবে? সেই নির্বাচনটা কি ক্রেডিবল হবে? সেই নির্বাচনটা যে গ্রহণযোগ্য হবে তার নিশ্চয়তা কে দিবে? এক। দুই নম্বর, অন্তর্বর্তীকালীন সরকার আইন শৃঙ্খলা বাহিনী আগামী দিনে একটি নির্বাচন করার জন্য কতটা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে পারছে তার কোন নিশ্চয়তা আছে? আমি বলি যে যদি জুলাই সনদের আইনগত ভিত্তি দেওয়া হয় এবং তার ভিত্তিতে প্রস্তুতি নিয়ে যদি নির্বাচন হয়, তাহলে সেই নির্বাচনটাই গ্রহণযোগ্য হবে এবং এর সেই সরকার
জুলাই সনদের বাকি কাজ বাস্তবায়ন করতে বাধ্য থাকবে। জি, আইনি ভিত্তি যদি হয়, জি আমরা আবার কাছে যেতে চাই। আমরা শুনছিলাম গণভোট নিয়ে 54 বছরে যেভাবে 54 বছরের জনগণের অংশ হিসাবে যেভাবে আমরা বারবার ঠকেছি, আগামী দিনে কোনো জনতনভাবে নির্বাচিত কোনো সরকারের হাতে, সেটা শুধু জামাত এনসিপি না বিএনপি হতে চায় না। আমি একটা আপনি জানেন যে জনতনভাবে নির্বাচিত বলছিলেন গণভোট জুলাই সনদ নিয়ে এই সংস্কারের কোনো দায়িত্ব দেয়া যাবে না। জি জি, নির্বাচিত সরকারের আগে আপনারা দিতে যাচ্ছেন না, এই সরকারই করে যাক। আপনি এর সঙ্গে একটু যুক্ত করতে চাই আমি। এই সরকার আপনি করতে পারলে ভালো লাগতো, কিন্তু সত্যিকার অর্থে এই সরকারের কি সেই ক্ষমতা আছে? এটা হলো গিয়ে মিলল না, কিন্তু ছিল, ওনাদের কথায় ছিলে যাচ্ছে, মিলে যাচ্ছে না। আপনার এই জন্যই তারা নতুন আইন চায়, এই জন্যই তারা নতুন কিছু চায়। এই সরকারের কতটুকু যাওয়ার যোগ্যতা আছে আর কতটুকু যোগ্যতা নাই, এইটুকুই যদি তারা যদি এই সারমর্মটুকুর মধ্যে যদি তারা একমত না হতে পারে, যেমন ধরেন 55টা নিবন্ধিত দল, তার মধ্যে 18টা নিবন্ধিত দল পিআর পদ্ধতি চায় বা এই যে গণভোট চায়, আর বাকি 37টা দল আপনার এগুলো কিছুই চায় না। তো আপনি যদি গণতন্ত্রের কথা বলেন তাহলে আপনি কার কথাটা ধরবেন? আমি আপনার বাকিগুলো শুনবো, আমার ছোট্ট একটি বিরতি নিয়ে লাগবে। দর্শক আপনারা আমাদের সঙ্গে থাকুন, আমরা ফিরছি একটু পরেই, একটু বিরতি নিচ্ছি আপনার কাছে। আপনি জুলাই সনদ নিয়ে বলছিলেন, গণভোট নিয়েও বলছিলেন, তার সঙ্গে একটা ছোট্ট প্রশ্ন আমি একটু জুড়ে দিতে চাই। এনসিপি নেতারা সম্প্রতি বলেছে যে আসন দিয়ে এনসিপি নেতাদের কেনা সম্ভব নয়, আমরা বিক্রি হতে আসিনি। এনসিপি যারা নেতা তাদেরকে কারা কিনতে চায়? শোনেন, কেউই কিনতে চায় না, যার যার প্রয়োজনেই শেষে দৌড়ায়। এনসিপি যে এত তারা কিন্তু ওইটুকু অ্যাডাল্ট না হলে একটা দল গঠন করার সাহস বা স্পর্ধা তাদের থাকতো না। আমি এখানে তাদের পক্ষে কথা বলছি। তারা নিজের বুঝ ঠিকই বুঝে, যখন তারা অন্যের দ্বারা পরিচিত হয় কি হয়তো কিছুক্ষণের জন্য ভুল করে, নইলে বুঝ না বুঝলে এত বড় বড় লোকরা গালি দেয় কেমনে? স্ল্যাং ভাষায় বলেন আর শুদ্ধ ভাষায় বলেন, দুই ভাষাতেই তারা চরমভাবে পারদর্শী। তো তারা তাদের নিজের আখের গুছাইতে পারে, এটা তো ভালো মতোই জানেন। আখের যে গুছাইতে পারে, হাঁসের মাংস আর ওয়েস্টিনরে তারা একাকার করে দিছে। নীলা আর ওয়েস্টিন যখন একাকার হয়ে যায় বাংলাদেশে, মাঝখানে আর কিছু থাকে? আপনার তৃতীয় সারির একটা দোকান আর প্রথম সারির দোকান সব মিলে সমান করে দিছে তারা। তো এই জায়গা থেকে আমি বলতে চাই যে তারা তাদের হিসাবে পাকা, পটু, এবং সেই জন্য তারা কিন্তু সব দিকেই দৌড়াচ্ছে। আমি আর এর চেয়ে বেশি কিছু বলতে চাই না। আর দৌড়ানোটা খারাপ কিছু না, রাজনীতি করবে, রাজনীতির ভাগ বাটোয়ারার মধ্যে থাকবে, দেশের মঙ্গলের জন্য কাজ করবে, এটা খারাপ কিছু না। তবে যেটা খারাপ সেটা হলো কোনো সম্মানী লোককে অসম্মানিত করলে, অকারণে অসম্মানিত করলে। আপনি একজন চোরকে আমি চোর বলতেই পারি, ওই এটা কিন্তু সংসদেও চলে, যেখানে এক্সপাঞ্জ হওয়ার মতো শব্দ আছে সেইখানেও চলে। যেটা একজন বলেছিলেন যে মাননীয় স্পিকার আমি কি অমুক কে চোর বলতে পারি? বলে না, পারেন না। বলে তাহলে আমি অমুককে চোর বললাম না। এতে কিন্তু সে বলে দিল, তারপরেও কিন্তু ওইখানে একটা শুদ্ধতা ছিল। কিন্তু এখন সেই শুদ্ধতা নাই। আমরা যদি স্লোগানগুলোর দিকে তাকাই, আমি এনসিপির কথা বলছি না, বলা না বলা আরো অনেক মৌলবাদ গোষ্ঠী আছে, তারা নেপথ্যে তারা মনে করে যে আমরা গর্তে মুখ লুকিয়ে আছি, আমরা কাউকে দেখছি না, কেউ বোধহয় আমাদের দেখছে না, কিন্তু তাদের প্রত্যেকেই দেখছে। তারাও এই কাজগুলো করছে। এই কাজগুলো করলে ওই যে সেনাপ্রধান যে বলেছিল যে আপনারা যদি এরকম কাদা ছোড়াছুরি করেন তাহলে সার্বভৌমত্ব কিন্তু বিঘ্নিত হতে পারে। তো আজকের যে অবস্থায় আমরা দাঁড়িয়ে আছি, আমরা কিন্তু একদম শূন্যের উপর দাঁড়িয়ে আছি অনেকটা। এইসব নিয়ে যেটা প্রত্যক্ষ জিনিস সেটা নিয়ে আমরা আন্দোলন করি, আমরা কারাগারি করি, পরোক্ষ জিনিসগুলো নিয়ে আমরা না ঘাটাঘাটি করি। বিএনপি অবশ্যই স্যাক্রিফাইস করছে। বিএনপি প্রথম থেকেই বলছে এগুলো কোনো ঘটনার আগে, সংস্কারের আগে, বিচারের আগে, বিচার তো হয়নি এখন পর্যন্ত। বিএনপি 31 দফা দিয়েছে। 31 দফায় কি আছে? সেইখানে কি আছে? ওটার মধ্যেই বিএনপি এখন পর্যন্ত আছে। ওখানে আছে জাতীয় সরকার গঠন করা। আজকে যদি জামাত মনে করে যে বিএনপির সাথে তারা থাকবে জাতীয় সরকারের গঠনে, বিএনপি তার কথা রাখবে। এনসিপিও যদি মনে করে এই সংকট কাটবে, কি মনে হয় এই সংকট কাটবে? আপনার কি মনে হয়? যদি তারা আন্তরিক হয়, আন্তরিক হলে সংকট বিএনপি হতে হবে না, তারা হলেই হবে। বিএনপি সব সময়ের জন্য আন্তরিক, কারণ বিএনপি মনে করে যে একটা নির্বাচিত সরকার ছাড়া একটা দেশ যত বড় অর্থনৈতিকভাবে উন্নত হলেও ওই দেশটা দেশট্রয় হয়ে যেতে পারে, অস্থিতিশীল হতে পারে, এবং এখন অস্থিতিশীলতার মধ্যে ব্যস্ত আছে। আপা বলছিলেন, দেখেন রাজনীতির মাঠে এই ধরনের অনেক কথা থাকবে, এটাই অস্বাভাবিক কিছু না। এবং রাজনীতির মাঠটাই তো এরকম। পলিটিক্স ইজ এ গেম অফ অ্যাজাম্পশন। আপনি অ্যাজাম্পশন করবেন, অ্যাজাম্পশন নিয়ে আপনি নিউজ করবেন, এই নিউজ অসংখ্য মানুষ দেখবে, সেখানে অসংখ্য মানুষ কমেন্ট দিবে, কেউ আমাকে গালি দিবে, কেউ আমার প্রশংসা করবে। কিন্তু আপনি খেয়াল করে দেখেন, তার আগে আপনি যেটাকে সোর্স ধরে নিউজ করেছেন সেটা কিন্তু ওই যে আমরা জানতে পেরেছি, শুনতে পেরেছি,
বাজারে প্রচলিত আছে, শোনা যাচ্ছে, অমুক বলেছে, নাম না প্রকাশে ইচ্ছুক এরকম লোকজন। তো দেখেন এইগুলো মানে আমাদের কাছে মনে হয় যে একটু কমপ্লিটলি ভেইগ থিংস, এগুলোর মানে ভ্যালিডিটি নাই এবং এগুলোর বাস্তবতা। ছোট প্রশ্ন করতে এই যে আপনারা যে মানে খুব কথাবার্তা বলছেন যে অমুকে গিয়ে অমুক জায়গায় সেজদা দিয়ে আসছে, কিংবা এই আসন দেওয়ার জন্য কথা বলছে, অমুকে এত আসন দিতে চান, এগুলো কি আসলে কেউ চায় না? আপনাদের দাম বাড়াচ্ছেন রাজনীতির মাঠে আগামী ভোটকে কেন্দ্র করে। আমরা কেন দাম বাড়াবো? দেখেন একটা দর কষাকষি। আমাদের দেখেন, আমাদের দাম বাড়ানোর তো কিছু নাই, মানে যারা দামি তাদের দাম বাড়ানোর তো নতুন করে কিছু নাই। আপনার কাছে কেন মনে হচ্ছে আপনার দাম বাড়াইতে হবে? দেখেন আমি একটা কথা আপনাকে বলি, রাজনীতির মেরুকরণ হয়ে গেছে, মানে ইট হ্যাজ ডান, মানে ইটস নট গোয়িং অন। আপনাকে এটা বুঝতে হবে। আপনি পারফর্ম করবেন কি, আপনাকে দেখে মানুষ এটা এখন বুঝে আপনাকে ট্রিট করবে। ইট হ্যাজ ডান কি নির্বাচনের বিষয়? না না না, নট দ্যাট পাওয়ার এক্সারসাইজের কথা বলতেছি না ভাই, সেটা বলতেছি না। আমি বলেছি মেরুকরণ হয়ে গিয়েছে রাজনীতির যে ধারার পরিবর্তন আমরা বলেছিলাম। মানুষ এখন সিলেকশন প্রসেসে, মানুষ তার ফেসবুকে 2014 সালে সে কি পোস্ট দিছে সেটা দেখেন, আপনি দেখেন না? কাজেই এখন আর আগের দুনিয়ায় আমরা নাই। আপনি যা খাওয়াবেন তাই খাবে, যা বলবেন তাই শুনবে, মানুষ বুঝতে শিখছে। কাজেই দেন দরবারের কিছু নাই। মানুষ 24-এর গণঅভ্যুত্থান দেখছে না, মানুষ এত বছরের আন্দোলন মানুষ দেখছে না, কাজেই সেখান থেকে মানুষকে বিবেচনার জন্য ছেড়ে দেয়। একদম একদম। আপনাকে 30 সেকেন্ডে শেষ করবো। মানে এই যে আমরা যদি আপনার কাছে জানতে চেয়েছিলাম যেটি, মানে এই সংকট, এই যে রেশারেশি চলতেই থাকবে নির্বাচনের আগ পর্যন্ত, একটি জায়গায় যাবে সব দলগুলো, কি মনে হয়? আমার মনে হয় যে জনগণের কল্যাণ যদি বিবেচনা করি, গণ আকাঙ্ক্ষাকে যদি আমরা সামনে রাখতে চাই, তাহলে বিএনপির উচিত হচ্ছে যে অবশ্যই এখানে নির্বাচনের আগে সংস্কার, নির্বাচনের আগে জুলাই সনদের আইনগত ভিত্তি দেয়া, এবং জুলাই সনদের আগে বিচারের ব্যবস্থা যদি করা না হয়, তাহলে যে নির্বাচন হবে, আমরা বারবার বলে আসছি, সেই নির্বাচন বাংলাদেশের কোনো পরিবর্তন আনতে পারবে না। আমরা বিগত 15.5 বছরে যেভাবে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, জনগণ বিপর্যস্ত হয়েছে, আবারও জনগণ সেভাবেই নিপীড়িত হবে, নির্যাতিত হবে যদি এই বিষয়গুলোকে পূরণ না করে যদি আবার নির্বাচন হয়। আমি মনে করি দেশের কল্যাণ বিবেচনা করা প্রত্যেকটি রাজনৈতিক দল করছে। আমি আশাবাদী যে জনগণের মৌলিক দাবিকে সামনে রেখে আগামী দিনে সব দলগুলোকেই একসাথে আসতে হবে। আমরা একমত, শুধু বিএনপি নয়, জামাত, এনসিপি তারাও এই দাবিগুলো নিশ্চয়ই বিবেচনায় নিয়ে আগামী নির্বাচনের আগে একটি ঐক্যমত জায়গায় পৌঁছবে, সেই প্রত্যাশা আমরা করছি। আপনাদের তিনজন অসংখ্য ধন্যবাদ। কথা বলছিলাম তিনজন অতিথির সঙ্গে, এবং এই মুহূর্তে দেশের প্রধান 3 রাজনৈতিক দলের সঙ্গে। তারা কিন্তু সবাই একটি বিষয় বলছিলেন, যদি একটি জায়গায় আসা না যায়, একটি প্ল্যাটফর্মে আসা না যায় আগামী নির্বাচনের আগে, তাহলে কিন্তু সেনাপ্রধানের সেই কথাটি দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। সেটি না পড়ুক, সে প্রত্যাশা আমরা আজকের মতো শেষ করছি। শুভরাত্রি।